চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ সম্বন্ধে আমার নিজস্ব রিডিং হচ্ছে যে এই ধর্ণাটা দেওয়ার কোনো মানে হয় না। তৃণমূলেরই কিছু লোক আছে ওখানে, তৃণমূলেরই কিছু দালাল টাইপের লোক আছে, তারা ওইটাকে চালাচ্ছে কোনো কারণে, যদি তালে গোলে মালে একটা কোনোভাবে চাকরি পেয়ে যাবে। দুর্ভাগ্যজনক বিষয়। বর্তমানে উনি দালালটা বলেছেন, অর্থাৎ একজন রাজনীতিবিদ দালাল কথাটা বলেছেন। সত্যি কথা বলতে কি, আমরা যখন মঞ্চে অবস্থান করি দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে, প্রচন্ড কষ্ট নিয়ে, তখন বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন দলের দিনের পর দিন আমাদের পাশে এসেছেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এসেছেন, মোহাম্মদ সেলিম মহাশয় এসেছেন, অধীর রঞ্জন চৌধুরী এসেছেন, প্রত্যেকে আমাদের মঞ্চে এসেছেন। এমনকি মানবাধিকার কমিশনের যারা আধিকারিক তারাও এসেছেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট ছিল যে স্যার, অনেক তো হলো, আপনারা এতদিন আমরা আন্দোলন করছি, রাস্তায় নামছি, সুরা হচ্ছে না, আলোচনা হচ্ছে একটা সমস্যা সমাধানের পথ। তো আপনারা অনুগ্রহ করে দয়া করে শিক্ষা দপ্তরের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, শিক্ষা দপ্তরের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমাদের সমস্যা সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা আলোচনা করুন। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা ডাইরেক্ট কথাটা একাধিকবার বলেছি, সকলকেই বলেছি, কিন্তু তারা কোনোভাবেই সে আলোচনার পথ খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি বা কোনো পদক্ষেপ নেননি। ব্যথিত হয়ে বলা যায়, বা আমাদের এই পরিস্থিতির দিকে তাকিয়ে মাননীয় কুণাল ঘোষ মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তো অন্যান্য রাজনীতিবিদকে যেভাবে আমরা অনুরোধ করেছি, একই বক্তব্য ওনার কাছে আমরা রেখেছিলাম যে স্যার, দয়া করে আমাদের এই বিষয় নিয়ে সমস্যা সমাধানের জন্য একটা আলোচনার পথ খুলুন। আলোচনা সুষ্ঠু সমাধান করতে পারে যে কোনো বিষয়ে। তো সেই ডাকে সাড়া দিয়ে ওনার মাধ্যমে শিক্ষা দপ্তরে একাধিকবার আলোচনা হচ্ছে এবং সেইভাবে একের পর এক আমাদের নিয়োগের প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে এবং হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী। এখন এই বিষয়টা দেখে যদি সদ্য রাজনীতিতে ঢোকা কোন একজন রাজনীতিবিদ তার গাত্রদাহের জায়গা থেকে দালাল বলে সম্বোধন করেন, তাহলে এটা একটা অফেন্সিভ বক্তব্য এবং যন্ত্রণাদায়ক কোন ব্যক্তিত্বকে এইভাবে কাঁটাবিদ্ধ করা একটা অমানবিকতার লক্ষণ বলতে হয়। আরো একটা কথা বলি, উনি যাদেরকে দালাল বললেন, ওই মঞ্চেই উনি লোক পাঠিয়েছিলেন, প্রতিনিধি পাঠিয়েছিলেন কোর্টরুম থেকে। তাহলে সেই ব্যক্তিত্বদের কাছে আপনি কোর্টরুম থেকে লোক পাঠালেন, প্রতিনিধি পাঠালেন দালালদের সঙ্গে চক্রান্ত করার জন্য। তাহলে বর্তমানে এই দালাল শব্দটাই রাজনীতিবিদ হিসাবে যেটা উনি বললেন, এটা অ্যাকচুয়ালি আমরা মনে করছি কি জানেন, যে বিচারক অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করছে রাজনৈতিক অভিজিৎ গাঙ্গুলি। এক কথা কন্ট্রাডিক্টরি। এক জায়গাতে তিনি একরকম পাঠ করেছেন, এখন রাজনীতিবিদ হয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্বার্থ উনি ভুলে যাচ্ছেন আসল রূপটা। অর্থাৎ উনি যে লড়াইটা এতদিন করছিলেন, আরেকটা কথা কাউন্টার সঙ্গে সঙ্গে করে দেওয়া ভালো, যে তালে বলে মানে আমরা চাকরি পাওয়ার চেষ্টা করছি। ইট ইজ ভেরি অফেন্সিভ এবং অত্যন্ত বেদনাদায়ক কথা এটা, যে তালে বলে মানে আমরা চাকরি পেতে চাইছি। আমরা যে এতগুলো এভিডেন্সের উপর ভিত্তি করে আপনার দ্বারস্থ হয়েছিলাম, তাহলে আপনি তালে গোলে মানে কি সিবিআই গুলো দিয়েছিলেন? এর জবাব আপনি কি দিবেন? তাহলে আপনার টোটাল জীবনের যতগুলো রায় আছে সবগুলো নিয়ে প্রশ্ন আসবে। আমরা কখনোই এই বিষয়টাকে সমর্থন করতে পারি না। সুতরাং তালে গোলে মালে বক্তব্য, এটা বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নয়, এটা সদ্য রাজনীতিতে আসা একটা কাঁচা রাজনীতিবিদের বক্তব্য। আমরা তো বলেছিলাম এই বিচারপতি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। আমরা বলেছিলাম এই বিচারপতির মনের মধ্যে রয়েছে অন্ধ তৃণমূল বিরোধিতা। ফলে তৃণমূল কংগ্রেস যে সঠিক লোকটিকে চিনেছিল, আসল লক্ষ্যেই আক্রমণ করেছিল, আজকে তো অভিজিৎ বাবুর রাজনৈতিক পদক্ষেপ থেকে, বিজেপিতে যোগদান থেকে, মুখের ভাষা থেকে এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে। গান্ধী না গডসে, কাকে পছন্দ করেন এই প্রশ্নের যিনি উত্তর দিতে পারেন না, ভাবতে লজ্জা করছে। এতদিন তিনি সেই মহাত্মা গান্ধী, জাতির জনকের ছবি মাথার উপর নিয়ে ন্যায় বিচারের কথা বলে এসছেন। তিনি আজ বলছেন গান্ধী না গডসে, আমি এখনই এর কোনো উত্তর দিতে পারছি না, ভাবতে সময় লাগছে তার। ফলে তিনি যা যা বলছেন তাতে প্রমাণিত হচ্ছে যে তার
রাজনৈতিক ভাবনা থেকেই তিনি তার চাকরি জীবনেও তার যে রায়, তার যে পর্যবেক্ষণ, তার যে বিচারপতি হিসেবে ভূমিকা, সেগুলো চূড়ান্ত পক্ষপাতদুষ্ট ছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ক্ষমতা থাকলে এই সিপিএম এই কংগ্রেস আলাদা লড়ুক। যদি ক্ষমতা থাকে কমরেড, আপনারা আলাদা লড়ুন। আপনাদের নাকি জনসমর্থন, আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন, আপনাদের নাকি ইনসাফ যাত্রা হয়েছে, তাহলে কংগ্রেসের পায়ে পড়তে হচ্ছে কেন? একসময় কংগ্রেসকে শ্রেণী শত্রু বলতেন, ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতেন, রাজীব গান্ধীকে বোফার্সের দালাল বলতেন, চোর বলতেন। আজকে কংগ্রেসের সঙ্গে হাতে না মেলালে আপনাদের সাইনবোর্ড কি ভিজিটিং কার্ড হয়ে যাবে? মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের পার্টি এবং বামফ্রন্টের কি ন্যূনতম যোগ্যতা নেই একা লড়ার? বামফ্রন্ট সরকার 34 বছর ছিল, আজকে এদের ক্ষমতা নেই একা লড়ার। আর অধীর চৌধুরী, যিনি নাকি এত বিপ্লবী, এত কিছু জানেন, তাহলে যে সিপিএম এত বছর ধরে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করে এসছে, সেই সিপিএম এর হাতে ধরছেন কেন? যদি ক্ষমতা থাকে, যদি জনতার দরবারে নিজেদের সমর্থন যাচাই করতে হয়, ক্ষমতা থাকলে কংগ্রেস আলাদা লড়ুক, সিপিএম আলাদা লড়ুক, বিজেপি যেরম লড়ছে লড়ুক, তৃণমূল কংগ্রেস তো একাই লড়ছে। তো তাহলে সিপিএম আর কংগ্রেস নেতারা এত বড় বড় কথা বলার পর আবার এদের ভাব করতে হচ্ছে কেন? কমরেড সেলিম, এই মুরদ নেই একা লড়ার। কিসের রাজ্য সম্পাদক? ইস্তফা দিন, লজ্জা, ইস্তফা দিন। এমন একটা রাজ্য সম্পাদক একা তো নয়। সিপিএম মানে কি? সিপিএম মানে 8 থেকে 9টা দলের ফ্রন্ট। সিপিএম তো একা নয়। সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিএসপি, বিপ্লবী বাংলা কংগ্রেস, এরকম তো আরো আছে। তো তাহলে বামফ্রন্ট মিলিয়েও কি মোহাম্মদ সেলিম আপনাদের পায়ের তলায় মাটি নেই? তাহলে এই যে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, এত বিপ্লবী পোস্ট, সেগুলো কোথায় যাচ্ছে? মোহাম্মদ সেলিম, আপনি যদি সিপিএম এর রাজ্য সম্পাদক হন, বামফ্রন্ট নিয়ে লড়ে দেখান, আপনার জনমত যাচাই করুন। আরে তৃণমূল তো আমরা বলছি একা লড়বো, আপনার কি সেই দমটা নেই? সেই দমটা নেই। অধীর চৌধুরী, এত বড় বড় কথা সিপিএম এর জুতো বালিশ করতে যাচ্ছেন কেন? যদি ক্ষমতা থাকে আসুন সবাই মিলে আমরা আমাদের জনসমর্থন যাচাই করি। বাংলার বুকে আসুন সবাই আমরা মানুষের জনসমর্থন যাচাই করি। বিজেপি দিল্লির পুরো শক্তি নিয়ে আসছে, তার মোকাবিলা করছে একা তৃণমূল কংগ্রেস। যদি দম থাকে তাহলে সিপিএম বা বামফ্রন্ট আর কংগ্রেস আলাদা লড়ুক, দেখা যাক কে কত ভোট পায়, কার মানুষের কতটুকু সমর্থন, কার পাশে কার পেছনে আছে, তারপর সবাই কথা বলবেন।